এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে একটি আদর্শ গ্যাসের সমতাপী অভিমুখী সম্প্রসারণে কৃতকাজের পরিমাণ সম্পর্কিত সমীকরণটা প্রতিষ্ঠা করব। এবং এখানে আমরা উভমুখী এবং একাভিমুখী বা একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে উভমুখী প্রক্রিয়ার কাজটা যে সর্বাধিক সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো প্রথমত আমরা উভমুখী সম্প্রসারণের যে কৃতকাজের পরিমাণটা আছে ওইটা বের করি। তো প্রথমে আমরা বলতে পারি, মনে করি একটি নির্দিষ্ট আয়তনের আদর্শ গ্যাস একটি ঘর্ষণহীন ও ওজনহীন পৃষ্ঠযুক্ত সিলিন্ডারে নেওয়া হলো। এই সিলিন্ডারটিটা আমরা যদি টি তাপমাত্রায় একটি তাপগ্রাহে নিমজ্জিত করি তাহলে কী ধরনের ঘটনা ঘটতে পারে আমরা ওগুলো দেখব এখন। তো প্রথমত আমরা এখানে একটা সিলিন্ডার নিলাম, এটাকে আমরা টি তাপমাত্রার তাপগ্রাহে রাখলাম এবং এই সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ থাকবে না, ওজন থাকবে না। এই সিলিন্ডার নেব এবং এখানে একটা পিস্টন দিয়ে দিলাম আমরা। এবং প্রাথমিক যে আয়তনটা আছে সেটাকে আমরা V1 ধরে নিলাম এবং ভিতরে যে গ্যাসগুলো আছে তার উপরের দিকে P একটা চাপ দিচ্ছে পিস্টনটাকে। এবং আমরা ধরলাম কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন ঘটলো এখানে। ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডিবি পরিমাণ পরিবর্তন ঘটলো। এবং এইরকম ডিবি পরিমাণ পরিবর্তন অনেক ঘটবে, ঘটতে ঘটতে একদম লাস্ট পর্যন্ত আমরা পাবো V2। এবং আমরা যে চাপটা ছিল P, যেহেতু ডিবি পরিমাণ পরিবর্তন ঘটছে সেটা ঘটবে ডিপি পরিমাণ চাপের পরিবর্তনের জন্য। সেজন্য আমরা পি থেকে ডিপিটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা যে চাপটা পাবো ওই চাপের জন্য আমরা ডিবি পরিমাণ পরিবর্তন করে আমরা লাস্ট পর্যন্ত V2টা পেয়ে যাব। তো এগুলো ছিল আমাদের প্রাথমিক আলোচনা। তো এখান থেকে আমরা বলতে পারি, তো মনে করি গ্যাসের আয়তনটা V1 এবং আমরা এই যে গ্যাসটা নিয়েছি ওইটার আয়তন হচ্ছে V1। এর পরবর্তীতে এবং পিস্টনের উপর পি চাপ স্থাপন করা আছে, যে গ্যাসগুলো আছে ভিতরে ওগুলো পিস্টনের উপর পি চাপ দিচ্ছে, এই পিস্টনটার উপর পি চাপ দিচ্ছে। গ্যাসের সম্প্রসারণের অথবা প্রসারণের, সম্প্রসারণ যে কথা, প্রসারণ একই কথা, মানে হচ্ছে এটা উপরের দিকে উঠে জায়গাটা বাড়বে, আয়তনটা বাড়বে, এটাকে আমরা প্রসারণ বলে থাকি। প্রসারণের জন্য অতি সামান্য পরিমাণ চাপ যদি আমরা প্রসারণ করতে চাই তাহলে আমাদের নিশ্চয়ই চাপ কমাইতে হবে। চাপ যদি কমাই তাহলে তো এটা উপরের দিকে উঠবে, এই চাপটা যদি কমাই তাহলে এটা উপরের দিকে, উপরের যে চাপটা আছে এই উপরের দিক থেকে আমরা পিস্টনের যে চাপটা দিব ওই চাপটা যদি কমাই তাহলে এই গ্যাসগুলো ধাক্কা দিয়ে এটাকে উপরের দিকে উঠতে পারবে। তো এটা কমানোর জন্য আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কমাইছি, ডিপি পরিমাণ যেহেতু কমাইছি পি থেকে ডিপি পরিমাণ আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের ডিপি পরিমাণ উপরের দিকে উঠবে। তাহলে এখানে ডিপি পরিমাণ হ্রাস করলে চাপের মানটা হবে আমাদের পি মাইনাস ডিপি এবং এই অবস্থায় বর্ধিত আয়তন হবে ডিবি। আমাদের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ বাড়াইছি ওইটার পরিমাণ হচ্ছে ডিবি। হলে স্থির তাপমাত্রা আমরা কাজের সূত্রটা জানি W = PdB, এই সূত্রটা জানি, কিন্তু এখন P তো এখানে P ইউজ হবে না কারণ আমাদের এখন চাপটা হচ্ছে P মাইনাস ডিপি। তাহলে আমরা সূত্রটাকে চেঞ্জ করে লিখতে পারি P এর জায়গায় হচ্ছে P মাইনাস ডিপি এবং ডিবি যে জায়গায় আছে ওই জায়গায় ডিবি যেভাবে আছে ওভাবে থেকে যাবে কারণ আমাদের ডিবি পরিমাণে কি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা PdB যে সূত্রটা লিখতাম ওখানে P এর জায়গায় চেঞ্জ হয়ে এটা বসছে। এরপর আমরা ডিবি দিয়ে যদি গুণ করি এখানে বের হবে PdB মাইনাস ডিপি ইন্টু ডিবি। তো এই জিনিসটা এখানে আমরা ঘটাইছি যে তাপমাত্রা সম্প্রসারিত কাজ হবে এবং W = এই সূত্রটা লিখলাম এবং এখানে PdB মাইনাস ডিপি এবং এখানে যেহেতু ডিপিও ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিবিও ক্ষুদ্রাতি ক্ষুদ্র, দুইটা ক্ষুদ্র জিনিস যদি গুণ করি এটা আরও ক্ষুদ্র একটা মান পাবো, অতি ক্ষুদ্র, তাই এটাকে আমরা অগ্রাহ্য করে পাই। তাহলে আমাদের শুধু W সমান বলতে পারি PdB। এর পরবর্তীতে তো এখানে আবার পুনরায় আমরা যদি ডিপি পরিমাণ চাপ হ্রাস করি, তো এভাবে করে আমি এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য আছে বলছিলাম যে V2 পরিণত যেতে হলে তাহলে আমরা এইভাবে ডিবি পরিমাণ যদি বাড়াতে চাই প্রতিবার ডিবি পরিমাণ কমাইতে হবে চাপটা। তো এরকম করে প্রতিবার যদি আমি কমাই, যে আরেকবার যদি কমাই তাহলে পুনরায় ডিপি পরিমাণ চাপ হ্রাস করলে পিডিবি পরিমাণ আবার আগের মতো পিডিবি পরিমাণ আমরা কাজ পাবো। তো সেইমভাবে এরূপ যদি আমি আরও কয়েকবার করি, মানে এটা ছিল W1, এরপরে W2 বের করবো, এরপরে এভাবে করে W3, এভাবে করে অসংখ্য W এর মান যদি বের করি তাহলে চলতে থাকলে প্রতিবার ডিপি পরিমাণ চাপ হ্রাসের জন্য আমাদের পিডিবি পরিমাণ কাজ পাওয়া যাবে, প্রতিবারই পিডিবি পরিমাণ আমরা কাজ পাবো। তো এগুলোকে আমরা এবার সমাকলন
করে আমাদের যোগজীকরণ করে আমরা এটার উত্তর বের করার চেষ্টা করব। তাহলে প্রতিবার পাওয়া যাবে পিডিবি পরিমাণ। তাহলে সুতরাং আমরা বলতে পারি গ্যাস কর্তৃক মোট কৃতকাজের পরিমাণ হবে V1 থেকে V2। যেহেতু এখানে একটা লিমিট দিতে হবে আমাদের সমাকলনের জন্য, তাহলে আমাদের এখানে প্রাথমিক আয়তন হচ্ছে V1 এবং শেষ আয়তন হচ্ছে V2। তাহলে আমাদের লিমিটের মধ্যে প্রাথমিক লিমিট হচ্ছে V1 এবং শেষ লিমিট হচ্ছে V2 থাকবে, এবং কাজের প্রতিবার পাচ্ছি আমরা পিডিবি। এবং এখানে মোট কাজটাকে আমরা যদি W দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখান থেকে সূত্রটা থেকে আমরা পাবো পিডিবি, এবং এখান থেকে আমরা পি এর সূত্র আমরা জানি পিভি সমান 1 মোল গ্যাসের জন্য পিভি সমান RT, এন এর জায়গায় 1 মোল বসছে, এবং আমরা এখান থেকে পি এর সূত্রটা বলতে পারি কি RT বাই ভি। ওই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি পি এর জায়গায় RT বাই ভি, এবং সাথে একটা ডিবি ছিল। তো ডিবিটা যেহেতু অপারেটর, সেজন্য এখানে ডিবির জন্য ভি এর গুলার থাকবে, RTটা হচ্ছে ধ্রুবক, ওইটা বাইরে চলে আসছে। তো এখানে 1/v আকারে আসছে, এবং 1/v সমান আমরা জানি সূত্র হচ্ছে লন বি। এটা হচ্ছে সমাকলন বা যোগজীকরণের সূত্র। তো যোগজীকরণের সূত্রটা হচ্ছে লন ভি, এবং এখানে আমরা লিমিটগুলো লিখলাম, এবং লিমিটগুলো আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম, লন V2 মাইনাস লন V1। এবং লনের ক্ষেত্রে আমরা দুইবার যদি থাকে একবার লিখতে পারি, প্রথমটা বিয়োগের বেলায় ভাগ হবে, প্রথমটা ভাগ দ্বিতীয়টা, এভাবে করে আমরা লিখলাম W সমান সমান RT লন V2 বাই V1। এটাকে আমরা সমীকরণ দিলাম 2। তো এর আগে যেটা ছিল এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিয়েছিলাম, W সমান সমান পিডিবি এটাকে। তো এখন এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো আমরা জানি সূত্রটা আমরা আগে থেকেই পড়ে আসছি যে P1 V1 সমান সমান P2 V2। এই সূত্রটা থেকে আমরা এখানে যে V2 বাই V1 আছে, এই সূত্রটার মানটা বের করার চেষ্টা করব। যেমন আমি V2টা এই পাশে আছে, তাহলে V1টাকে এই পাশে আনলে ভাগ হবে V2 বাই V1, এবং P2টাকে এই পাশে নিয়ে গেলেও ভাগ হবে P1 ভাগ P2। তো এখানে V2 বাই V1 এর জায়গায় আমরা P1 বাই P2 বসাতে পারি। তো এই জায়গায় আমরা এই মানটা বসাবো, যে V2 বাই V1 এর মানটা আমরা 2 নঙে বসাবো। যদি আমরা 2 নঙে বসাই, তাহলে W ইকুয়াল টু RT লন, এখানে আমাদের ছিল W ইকুয়াল টু RT লন V2 বাই V1। V2 বাই V1 এর জায়গায় আমরা এখন বসাবো P1 বাই P2। তো এখন আমরা, এটা ছিল 1 মোল গ্যাসের জন্য, এটাও ছিল 1 মোল গ্যাসের জন্য। আমরা এই দুইটা সূত্রকে যদি এখন n মোল গ্যাসের জন্য চিন্তা করি, তাহলে কীরকম হয় আমরা এখন দেখব। তো এখন n মোল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি 2 নম্বর এবং 4 নম্বর সমীকরণকে আমরা যদি সমাধান করি, পাই W ইকুয়াল টু nRT লন V2 বাই V1 আর nRT লন P1 বাই P2। শুধু n একটা হয়ে গেছে, মানে 1 মোলের জায়গায় এখানে n মোল হবে। তো এখানে n চলে এসেছে। তাহলে আমরা সুতরাং এখান থেকে বলতে পারি কি, VO 5 নাম্বার এবং 6 নাম্বার যে নতুন সমীকরণ পাইছি আমরা, 5 ও 6 নং হলো n মোল গ্যাসের জন্য সমতাপীয় সম্প্রসারণজনিত কাজের সমীকরণ। আমরা সম্প্রসারণজনিত কাজের সমীকরণটা পেয়ে গেছি, মানে উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে। এই সমীকরণকে আমরা চাইলে 2 ক্ষেত্রে ইউজ করতে পারি, সম্প্রসারণের ক্ষেত্রেও ইউজ করতে পারি, মানে প্রসারণের ক্ষেত্রে, অথবা সংকোচনের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেটা হচ্ছে কমবে, আয়তনটা কমবে, ওই ক্ষেত্রেও আমাদের কি এই সূত্রটা ইউজ করা যেতে পারে। উভয় ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। তো সম্প্রসারণের ক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটবে এবং সংকোচনের ক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটবে, ওগুলো আমরা দেখবো এখন। তো সম্প্রসারণের ক্ষেত্রে V2টা আমরা জানি সম্প্রসারণ, যেহেতু এখানে আয়তনটা বাড়তেছে। আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি, সম্প্রসারণ মানে হচ্ছে এটা প্রসারণ হচ্ছে, তার মানে V2টা বড় হচ্ছে আর V1টা ছোট হচ্ছে, তার মানে V2 ইজ গ্রেটার দেন V1। এইখান থেকে আমরা বলতে পারি সম্প্রসারণের ক্ষেত্রে V2 ইজ গ্রেটার দেন V1। সুতরাং এই ক্ষেত্রে W হচ্ছে ধনাত্মক। যদি V2 ইজ গ্রেটার দেন V1 হয়, আমরা ওই যে পিডিবি সূত্র থেকে আমরা বলতে পারি ডিবির মানটা আমাদের পজিটিভ আসবে, এবং এখান থেকে আমরা বলতে পারি কি এটা একটা ধনাত্মক মান পাবো। তাহলে আমরা W এর মানটা আমরা ধনাত্মক পাবো, অর্থাৎ গ্যাস দ্বারা আমরা এখানে যে V1 V2 দেখছি, এখানে গ্যাস দ্বারা আমাদের কাজ সম্পাদিত হচ্ছে, গ্যাসগুলাই আমাদের কাজগুলো করতেছে, সেজন্য এটাকে আমরা ধনাত্মক বলতে পারি। ধনাত্মক হলে সেটা হচ্ছে গ্যাস দ্বারা কর্তৃক সম্পাদিত হয় কাজটা। এর পরবর্তীতে যখন সংকোচন ঘটবে, এটা ছিল সম্প্রসারণের ক্ষেত্রে। এবার যখন সংকোচনের ক্ষেত্রে দেখব, তাহলে সংকোচনের ক্ষেত্রে আমাদের গ্যাসের উপরে সিলিন্ডারটা চাপ দিয়ে V1টা ছিল বড় এবং V2টা তখন হয়ে যাবে ছোট, এতটুকু হবে V2, এখানে এতটুকু হচ্ছে গিয়ে V2 হবে, এই পরিমাণ হচ্ছে গিয়ে V2 হবে। তো V2টা লেস দেন হয়ে যাবে V1 থেকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি V2 ইজ লেস দেন V1। সুতরাং এক্ষেত্রে W ঋণাত্মক হবে। তাহলে আমাদের ওই যে পিডিবি সূত্রের মধ্যে আমাদের V2 মাইনাস V1 যে আছে, ওই পার্থক্যটার মধ্যে আমাদের ঋণাত্মক মান চলে আসবে, এবং W এর মানটা ঋণাত্মক চলে আসবে, অর্থাৎ গ্যাসের উপর কার্য সম্পাদিত হবে। এখানে উল্টা পিস্টনটা গ্যাসের উপর কাজ সম্পাদিত করবে। তো এক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নটা আশা করি বুঝতে পারছি, যে প্রথম প্রশ্নটা ছিল আমাদের একটি আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী, এটা ছিল উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে। তো উভমুখী সম্প্রসারণে কৃতকাজের পরিমাণ সম্পর্কিত যে সমীকরণটা ছিল ওইটা বের করছে, এবং আমরা ওইটা থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখন যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে যে উভমুখী প্রক্রিয়াটা তখন দেখলাম, ওইটার সাথে আমরা একাভিমুখী বা একমুখী যে প্রক্রিয়াটা আছে ওইটার মধ্যে কোনটা সর্বাধিক, কোনটা বড় আর কোনটা ছোট, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব।
তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে তো আমরা আগের মতো করে যদি আগের সমীকরণটা যদি লিখি, একটি আদর্শ গ্যাসের উভমুখী সম্প্রসারণজনিত কাজের সমীকরণটা যেটা আমরা একটু আগে বের করছি, ওইটা ডাব্লিউ রিভার্সেবল কথাটা হচ্ছে কি উভমুখী কথাটাকে আমরা রিভার্সেবল লিখতে পারি। তো ডাব্লিউ রিভার্সেবল সমান সমান RT লন P1/P2, দুইটা সমীকরণ ছিল, ওখান থেকে আমরা P এরটা নিয়েছি, তাই P1/P2 লিখলাম। তো RT লন আমরা এখানে চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে আমাদের পরবর্তীতে লাগবে, সেজন্য আমরা এইভাবে করে সাজাচ্ছি। P2 যেভাবে ছিল নিচেই আছে। এখন আমরা যদি 1+ আকারে লিখতে চাই, তো 1+ আকারে লিখলে তাহলে সমীকরণটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এখানে দেখতেছি P2, এখানে যদি গুণ করি আবার P2 হবে। তো আমাদের উপরে তো P2 ছিল না, P2 কে ভ্যানিশ করার জন্য আমরা একটা P2 বিয়োগ করছি, আর P1 আগের মতো রয়ে গেছে। তাহলে P2 মাইনাস P1 চলে গেলে আবার P1/P2 হয়ে যায়। তো এটা আমরা আমাদের সুবিধার জন্য এইভাবে সাজিয়ে লিখলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এটা যেহেতু নতুন করে প্রশ্নটার উত্তর করছি, সেজন্য এটা সমীকরণ আমরা 1 নম্বর দিলাম। তো আবার আমরা জানি এই যে এই লনের ক্ষেত্রে আমাদের একটা বুঝতে হবে যে সম্পর্কটা হচ্ছে এরকম, যে আমরা জানি x ক্ষুদ্র হলে, মানে লনের সাথে যদি 1+x আকারে কোনো কিছু থাকে এবং x এর মানটা যদি ছোট হয়, তাহলে আমরা সেখানে x এর মধ্যে লন 1+x এটাকে আমরা এই যে শুধু x লিখতে পারি, x ধরা যায়। তাহলে এই সূত্রটা আমাদের বিবেচনা করে এখানে আমাদের তাকাতে হবে, এখানে 1+ আকারে আছে এবং এটা x এর জায়গায় হচ্ছে P1 - P2/P2। এখানে আমরা দেখবো যে P1 - P2 এর মানটা অনেক ছোট। তো ছোট জিনিসকে আমি যদি ভাগ করি আরও ছোট মানটা পাবো, মানে আমাদের এই মানটা অনেক ছোট পাবো। মোট কথা এটা x এর সাথে তুলনা করছে এবং এটা x যেরকম ক্ষুদ্র, এই মানটাও হচ্ছে ক্ষুদ্র। সেই জন্য আমরা যেরকম লন 1+x সমান শুধু x বলতে পারছি, সেমভাবে লন 1+ P1 - P2/P2 সমান আমরা শুধু P1 - P2/P2 বলতে পারি। তো এখান থেকে আমরা সম্ভাব্য মানের জন্য আমরা এখানে সমান চিহ্নটাকে এভাবে লিখছি। তো এখানে আমরা এই জিনিসটা সমান এটা বলতে পারি। তো এরপরের লাইনে আমরা এখানে বসায় দিব ওই মানটা, যে 1 নং সমীকরণটা থেকে আমরা পাই। তো 1 নম্বর সমীকরণটা ছিল ডাব্লিউ রিভার্সেবল সমান RT, এবং এখানে লন এটা পুরোটা উঠে দিয়ে শুধু আমরা লিখলাম P1 - P2/P2। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে এখন মনে করি আমরা বিক্রিয়াটি, এতক্ষণ যে ঘটনাটা ঘটছে এটা পুরোটা ছিল উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা বলছিলাম কি এটা পার্থক্যটা কার সাথে করবো, আমরা করবো একাভিমুখী বা একমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এখন মনে করি আমরা বিক্রিয়াটি একমুখী যদি চালনা করি, সমতাপীয় সম্প্রসারণ ঘটানো হয়, তাহলে আমরা দেখব P1 কে দ্রুত পরিবর্তন করে আমরা P2 তে পরিণত করতে হবে। যদি আমরা একমুখী করতে চাই, তাহলে আমাদের চিত্রটা হচ্ছে এরকম হবে, যে আমরা যদি এটা একমুখী চিন্তা করি, তাহলে আমাদের P1 থাকবে হচ্ছে গিয়ে গ্যাস কর্তৃক যে চাপটা থাকবে সেটা হচ্ছে P1, সেটা উপরের দিকে, এবং P2টা হচ্ছে পিস্টন কর্তৃকটা, সেটা হচ্ছে নিচের দিকে, এবং এটা ছিল পিস্টন, এবং আয়তনটা হচ্ছে V1 এবং শেষ আয়তনটা হচ্ছে V2। তো এখানে আমি বললাম যে এটা যদি একমুখী হতে হয় এবং এটা যদি সম্প্রসারণ হতে হয়, এখানে আমাদের চিন্তা করতে হবে যেটা সম্প্রসারণ কথাটার মানে হচ্ছে আমাদের V2টা বড় হতে হবে, আর মানে আমাদের আয়তনটা বাড়তে হবে, পূর্বের তুলনায় V1 থেকে V2তে বড় হতে হবে। V2টা যদি বড় হতে চায়, তাহলে এখানে কোন জিনিসটা বড় হতে হবে, P2 বড় হবে নাকি P1? নিশ্চয়ই গ্যাস কর্তৃক চাপটা বড় হতে হবে। গ্যাস কর্তৃক চাপটা যদি বড় হয়, তাহলে এটা ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরের দিকে নিয়ে যাবে। তো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের V2টাকে গ্রেটার দেন হতে হবে এবং V1টাকে লেস দেন হতে হবে। ওইটা করার জন্য আমাদের নিশ্চয়ই P1টা গ্রেটার দেন হতে হবে এবং P2টা লেস দেন হতে হবে। ওখান থেকে আমরা বলতে পারি যে কি P1কে পরিবর্তন করতে হবে এবং দ্রুত করতে হবে। P1কে দ্রুত পরিবর্তন বলতে পারি, অথবা দ্রুত বৃদ্ধি করেও বলতে পারি। তো দ্রুত পরিবর্তন করে P2কে P2তে পরিণত করা হয়, যার ফলে আমাদের V1টা দ্রুত সম্প্রসারিত মানে বেড়ে যাবে, বর্ধিত হয়ে V2তে পরিণত হবে। এরূপ ক্ষেত্রে সম্প্রসারণজনিত কাজ, এবং এটা যদি একমুখী প্রক্রিয়া বা একাভিমুখী, সেজন্য ইরিভার্সেবল বলা এটাকে। তো ডাব্লিউ ইরিভার্সেবল সমান হচ্ছে P2, যেহেতু P2টা এখানে আমরা নতুন যে চাপটা পাবো সেটা হচ্ছে P2, এবং V2 - V1, যেহেতু V2 এবং V1 এর মধ্যে পার্থক্যটা দেখা যাচ্ছে, তাহলে V2 - V1 হবে। এবং এখান থেকে আমরা বলতে পারি PV2, মানে এখানে DB যেটা ছিল P2 DB ছিল, ওই DB জায়গায় আমরা V2 - V1 লিখছি। DB মানে হচ্ছে পার্থক্য আর কি, V2 - V1। তো P2 V2 গুণ হয়েছে এবং P2 V1 গুণ হয়েছে, এবং এখানে আমরা বলতে পারি P2 V2 আমরা আগে জানি P1 V1 সমান P2 V2। তো এখান থেকে আমরা বলতে পারি P2 V2 জায়গায় আমরা P1 V1 বসাই দিতে পারি। তো মানগুলো বসাইলাম। এরপরে আমরা এখান থেকে V1 কমন যাই, V1 কমন গেলে থাকে P1 - P2। তো এখানে আমরা V1 এর আগেই পড়ছি আমরা যে P1 V1 সমান হবে কি এক মূল গ্যাসের জন্য RT nRT আর কি। তো V1 কে এই পাশে রেখে P1 কে এই পাশে নিয়ে গেলে V1 সমান RT/P1 হবে। তো আমরা V1 এর জায়গায় RT/P1 মানটা বসাই দিলাম। তো এর পরবর্তীতে আমরা এখানে গুণটা করে দিলাম, এখানে যে 1/P1টা আছে ওইটা আমরা এটার সাথে বসাই দিলাম, RT কে এই পাশে রাখলাম, 1/P1 কে ভেতরে নিয়ে গেলে P1টা ভাগ আকারে থাকবে। তো এইভাবে করে আমরা এই মানটা পেলাম, এবং এটা ছিল ইরিভার্সেবল এর মান, এবং এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বললাম। তো এখান থেকে আমরা উভমুখী বিক্রিয়ার জন্য একটা সমীকরণ পাইছি রিভার্সেবলের, আর একটা ইরিভার্সেবলের জন্য একটা সমীকরণ পাইছি। এই সমীকরণটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সম্প্রসারণের ক্ষেত্রে, দুটোটার ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে সম্প্রসারণ দেখছি।
সম্প্রসারণের ক্ষেত্রে এখন আমরা এটার ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছি যে শুধু একাভিমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারছি এখান থেকে যেটা বলছিলাম যে সম্প্রসারণের ক্ষেত্রে P1টা হতে হবে বড় এবং P2টা হতে হবে ছোট। তো ওখান থেকে আমরা সিদ্ধান্তটা নিলাম কি সম্প্রসারণের ক্ষেত্রে P1 ইজ গ্রেটার দেন P2। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই দুইটা জিনিসের ক্ষেত্রে, দুইটা জিনিস বলতে এখানে আমরা এক জায়গায় এই মানটা পাইছি, আরেক জায়গায় পাইছি এই মানটা, এই মানটার ক্ষেত্রে আমরা চিন্তা করব কোনটা বড় কোনটা ছোট। এখানে আমি একটু আগে বললাম যে P1 ইজ গ্রেটার দেন P2, তার মানে হচ্ছে গিয়ে আমি যদি P1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি, একই সংখ্যাকে, যেমন এখানেও আছে P1 মাইনাস P2, এখানেও আছে P1 মাইনাস P2, উপরে একই সংখ্যা আছে, তো একই সংখ্যাকে আমি যদি বড় জিনিস দিয়ে ভাগ করি তাহলে ছোট মান পাবো, আর ছোট জিনিস দিয়ে যদি ভাগ করি তাহলে বড় মান পাবো। তার মানে আমাদের এই সম্পর্কটা হচ্ছে বড় আর এই সম্পর্কটা হচ্ছে ছোট। এটা এটা হচ্ছে এটার তুলনায় এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। এটা কিভাবে বুঝছি, এখানে P1 আর P2 এর উপর নির্ভর করছে, কারণ উপরে তো সেম জিনিস আছে, তাহলে নিচে যে জিনিসটা বড় হবে ওইটা দিয়ে আমরা ছোট মান পাবো ভাগ করলে, আর যে জিনিসটা ছোট হবে ওইটা দিয়ে ভাগ করলে আমরা বড় মান পাবো। সেজন্য এই সম্পর্কটা হয়েছে এবং এইটা মিলে যায় কার সাথে, নিচে P2 আছে কোনটার মধ্যে, এটা ছিল রিভার্সেবলের মধ্যে, তাহলে রিভার্সেবল লিখতে পারি, আর P1 ছিল নিচে ইরিভার্সেবলের মধ্যে, সেজন্য আমরা এই পাশে ইরিভার্সেবল লিখতে পারি, এই পাশে রিভার্সেবল লিখতে পারি এটার পরিবর্তে। তো এখানে গ্রেটার দেন হচ্ছে কি রিভার্সেবল, মানে রিভার্সেবলটা ইরিভার্সেবল চাইতে বড়, মানে উভমুখী যে কাজটা পাবো সেটা একাভিমুখী বা একমুখী প্রক্রিয়ার চাইতে কি বড় হবে, সর্বাধিক হবে, অর্থাৎ সমতাপীয় উভমুখী প্রক্রিয়ায় সম্প্রসারণজনিত কৃতকাজ একাভিমুখী প্রক্রিয়ায় সম্প্রসারণজনিত কৃতকাজ অপেক্ষা সর্বোচ্চ বা বড়। তাহলে আশা করি আমরা এই প্রশ্নটার উত্তর বুঝতে পারছি, এভাবে করে আমাদের এটার উত্তর করতে হবে।